ওয়ার্ড অফ মাউথটার থেকে বড় পাবলিসিটি তো কিছু হয় না। ফলোয়ার্স দেখে চুজ করো না, শুধু যোগ্যতাটা দেখেই, মানে তার ক্রাফটটা দেখেই তাকে চুজ করো। যে দর্শক বোঝে যে কোনটা ভালো কোনটা খারাপ। সোশ্যাল মিডিয়া প্রায় ধরো 3 বছর হয়ে গেল আমি নেই, এবং আমার তাতে কোনো সমস্যা হয় না। আমি অ্যাবসলিউটলি ফাইন উইথ ইট। হাজব্যান্ডের কাজ নেই আর ওয়াইফের আছে, তাই নিয়ে তার ডিপ্রেশন হলে সেটা সমস্যা। ছোট পর্দা হোক কিংবা বড় পর্দা, তাকে আমরা বরাবরই দেখতে খুব পছন্দ করি, কিন্তু এইবার ছোট পর্দা বা বড় পর্দায় নয়, স্বল্প দৈর্ঘ্যের ছবিতে আমরা দেখতে চলেছি তাকে। আমার সাথে রয়েছে সব্যসাচী চৌধুরী এবং পূজা সরকার। আর আজকে আমরা আছি, দর্শক রিলিজ হয়েছে, সেই জন্য দর্শকটা লাইফে খুব ম্যাটার করে। কতটা ম্যাটার করে একটু শুনি। ভীষণভাবে। আমাদের কাজটাই তো দর্শক রিলেটেড। দর্শকের ভালোবাসা, দর্শকের রেসপন্ড না পেলে আমরা কাজটা করবো কী করে, এনথুটা পাবো কী করে। তো দর্শকের সঙ্গে দর্শক জুড়ে আছে, তো দর্শক দেখতে হলে দর্শকদের তো ভালোবাসা, মানে সারা অবশ্যই দরকার। দর্শক এইভাবেই জুড়ে আছে। সব্যসাচীদা, দর্শক এই ফ্যান বেসটা কতটা মানে সাহায্য করে কোনো একটা ছবিকে এগিয়ে নিয়ে যেতে বা নিজের কেরিয়ারটার গ্রোথ করতে? আমার তো কোথাও মনে হয় যে পুরোটাই মানে দর্শকদেরই হাতে, এবং ওয়ার্ড অফ মাউথটার থেকে বড় পাবলিসিটি তো কিছু হয় না। যতই তুমি সোশ্যাল মিডিয়া ক্যাম্পেনিং করো, মার্কেটিং করো, পোস্টার ছাপাও, যাই করো, কোনো কাজ যদি ভালো হয় সেটা মানুষের মুখে মুখে যে ছড়ায় এবং সেটা এক্সপোনেনশিয়ালি গ্রো করে, তার থেকে বেশি কিছু হয় না। তো সেটার জন্য সবসময় মানে দর্শকরাই চিরকাল, মানে সোশ্যাল মিডিয়া আসার আগে অবধি সেই মার্কেটিংটা দর্শকরাই করে এসেছে। এখনও কিন্তু সেইভাবেই হয়, যেটা ভালো ছবি, ভালোই ছবি, তারাই সেটা গ্রো করতে সাহায্য করে। এইভাবে ভালো ছবির কথা বললে, এর কিছুদিন আগেই আমরা বলছিলাম যে ছবির পাশে দাঁড়ান, বাংলা ছবির পাশে দাঁড়ান। সেখান থেকে মানুষ এখন ঘুরে দাঁড়িয়েছে, বাংলা ছবির পাশেও দাঁড়িয়েছে। তো দর্শকের কাছে স্টোরিটা খুবই ম্যান্ডেটরি, মানে স্টোরি ভালো হলে দর্শক আসবেই। সবসময় তাই, মানে একটা গল্পতে, মানে একটা সিনেমা হোক, গল্পটাই তো চরিত্র, বেসিক্যালি তার উপর ভিত্তি করে বাকি চরিত্রটা অভিনয় করে। তো দেখো, এটা থিওরিটিক্যাল কথাবার্তা হয়তো অনেকেই বলে থাকবে, আমি তাই জন্য সেগুলো রিপিট করছি না, সেগুলো অনেকবারই মানুষে শুনেছে। বাট আমার ব্যক্তিগত যেটুকু মতামত সেটা হচ্ছে যে এই বাংলা ছবির পাশে দাঁড়ান বলে আমি একটা খুব খারাপ ছবি বানালাম, একটা খুব খারাপ গল্প দিয়ে, একটা মানে বোঝাবিল দিয়ে একটা ছবি বানিয়ে দিলাম, তাহলেই যে বাংলা ছবি বানিয়েছে বলে লোকে এসে টিকিট কেটে সেটা দেখতে শুরু করবে, সেটা তো হবে না। মানে ভালো ছবি যেগুলো আছে সেগুলো তো চলছে, লোকে তো ভালোবেসেই দেখছে সেগুলো, তো বলতেও হচ্ছে না যে আসুন দেখুন পাশে দাঁড়ান, সবাই বসছে। তো মানে মানুষ বোঝে, দর্শক বোঝে যে কোনটা ভালো কোনটা খারাপ, তারা নিজেরাই আসবে। 30শে জুলাই দর্শক মুক্তি পেল, সাথে সাথে চরিত্রগুলোর ব্যাপারে তো শুনবই। আগে শুনি চরিত্রর নামটা কি? আমার চরিত্রের নাম মন্দিরা। সমীর। কিভাবে পাচ্ছি আমরা? আগে যেভাবে পেয়েছে আমাকে সব্যসাচীদাকে অ্যাটলিস্ট কমপ্লিটলি থেকে আলাদা, একজন খুবই সাধারণ নাট্যকারের একজন স্ত্রী, যে নিজে একটি কিছুদিন না, প্রায় অনেক দিন একটা কর্মজীবনের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু তারপরে সিচুয়েশনের এতে যে তখন কাজটা ছেড়ে দিতে হয়। কিন্তু স্বামীর পাশে থাকা বা আন্ডারস্ট্যান্ডিং বা একটা সম্পর্ক গড়ে ওঠার বা সম্পর্কটা টিকে রাখার জন্য যে জিনিসটা দরকার, যে বন্ডিংটা বা যেই সব আন্ডারস্ট্যান্ডিং বা বোঝাপড়াটা, সেটা অনেকটা বেশি, ম্যাচিউরিটিটা অনেকটা বেশি। দুজনেই, সমীর এবং মন্দিরা দুজনেই খুব ম্যাচিওর। তো আরও পুরো ব্যাপারটা তো গল্পর দর্শক দেখলেই বুঝতে পারবে। সবটা না বলতে চাইছি না, রিভিল করতে চাইছি। ক্রমশ প্রকাশ্য। এর আগেও তোমরা ভাগাড়ে একসাথে কাজ করেছো, তো চেনা কোস্টার হলে কি কাজ করতে বেশি সুবিধা হয়? হ্যাঁ, সেটা অবশ্যই কিছুটা হলেও তো হয়, এটা অস্বীকার করার মতো নয়। আজকে সভ্যতার জায়গায় যদি অন্য কেউ থাকতো আমাকে হয়তো বুঝতে হতো, যে কারণ আমার তো কাজটা পুরোটাই সম্পূর্ণটাই তো কেমিস্ট্রির ওপরে, যে আমি কতটা কেমিস্ট্রিটা ফুটিয়ে তুলতে পারলাম, সেটা দর্শককে মানে আরো অডিয়েন্স খুব ভালো করে বুঝতে পারে যে না, এই মানে চরিত্র দুটোর মধ্যে কেমিস্ট্রিটা খুব ভালো ছিল।
ভাগাড়েও কেমিস্ট্রি ভালো ছিল, তার জন্যই সেই রেসপন্সটা পেয়েছিলাম বলেই আজকে আমরা দর্শকে দুজন আবার সেই একই ইয়েতে রয়েছি। তো আশা করি সেই কেমিস্ট্রিটা আমরা মেনটেন করতে পেরেছি। ভালো লাগবে দেখে। সভ্যতা, এর আগেও ভাগাড়ে তুমি পূজাদির সাথে কাজ করেছো, তো এই আগের থেকে চেনা জিনিসটা কি কোথাও প্লাস পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে? ডেফিনেটলি, সেটা তো হয়ই। অ্যাকচুয়ালি মানে আমি একেবারে অজানা কারোর সাথে মানে কি বলবো, মানে আমি এমনিতেই একটুখানি মানে ইন্ট্রোভার্ট, আমার একটু সময় লাগে তার সাথে জেলেলং করতে বা সিনটা করতে। ভাগাড়ে যখন মানে ভাগাড় যখন করেছিলাম, দ্য গুড পার্ট ওয়াজ যে ওর সাথে আমার সিন কম ছিল, বাট তার ইন্টেন্সিটি অনেক বেশি ছিল। যবে ওর সাথে সিনটা করতে গেছি তার আগে মোটামুটি একটা আলাপ হয়ে গেছিল। এবার এখানে যেটা সুবিধা হয়েছে যে আগে থেকে চিনি, তো ওটা কোনো সমস্যাই হয়নি। এটা তো একটা সবসময় অ্যাডভান্টেজ থাকে। বাট দেখো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন তুমি ক্যামেরার সামনে একটা চরিত্র হয়ে আসছো, একটা পয়েন্টের পরে আর মাথায় থাকে না যে কাকে তুমি চেনো কাকে চেনো না, তখন তো তোমাকে তো অভিনয়টা করতেই হবে। তো সেটাই কাজ করতেই হবে। মানে আমি যদি নাও চিনতাম তাও আমাকে প্রাণপণে চেষ্টা করতে হতো যাতে সেটা কোনোভাবে দর্শকের চোখে না বোঝা না যায় যে না ঠিক আছে চলো এটার মধ্যে না, সেই ব্যাপারটা নেই। মানে ওটা তো মানে একটা ড্রব্যাক না আমাদের অভিনেত্রী বা অভিনেতা যারা সবার ক্ষেত্রেই। তো সেই জিনিসটা যতটা ভালো যে মেনটেন করতে পারবে তবেই ভালো। এর আগে আমরা তোমায় ছোট পর্দায় দেখেছি, আর ছোট পর্দার চরিত্রগুলো বেশ একটা লেন্দি টাইম ধরে চলে, মানুষের মনে একটা জায়গা করে। সেখান থেকে স্বল্প দৈর্ঘ্যের ছবি বাছাই করাটা কেন হলো? বাছাই করার একটা প্রধান কারণ হলো যে আমি ছোট পর্দাতে যখন কাজ করতাম, দীর্ঘকাল ধরে আমি একটি ধারাবাহিক করতাম, তার যে ডিরেক্টর ছিলেন শুভেন্দু, সে আমাকে প্রথম এসে বলে যে এটা তুমি করবে, এবং অলোক দাতার পরিচিত একটা গল্প এরকম সিলেক্ট করেছে। আমি সেই সূত্রেই আর কি প্রথম কথা হয়। তারপর আমাকে পূজার কথা বলে, তো আমি বলি যে হ্যাঁ খুবই ভালো অভিনেত্রী, তোমরা কথা বলতে পারো। তো সেই হিসেবে আর কি তারপরে কথাবার্তা এগোই এবং আমরা কাজটা করি। আর এই স্ক্রিপ্টটা পছন্দ করবার একটাই কারণ হলো যে এখন ম্যাক্সিমাম যতগুলো শর্ট ফিল্ম হয় বেশিরভাগই হয় থ্রিলার, আর না হলে একটু একটু বেশি রোম্যান্টিক, যেভাবে আর কি ক্রাউডফুল করা যায়, যেভাবে মানুষ দেখে। তো এই গল্পটির কোনোটাই নয়। এই গল্পটার মধ্যে একটা সিম্পল লিনিয়ার স্টোরি টেলিং আছে, যেখানে একটা খুব সহজ সরল সম্পর্ক, স্বামী স্ত্রীর অ্যাকচুয়াল সম্পর্ক যেরকম হয় সেরকমই রয়েছে। এখানে টুইস্ট অ্যান্ড টার্ন আছে, বাট সেটা ইমোশনাল টুইস্ট। এখানে কোথাওই সেটা নেই যে একটা খুন হয়ে গেল, একটা মার্ডার হয়ে গেল, মানে কিছু না কিছু ওরা করছে, সেরকম একটা থ্রিলারের ব্যাপার নয়। আমার মনে হয়েছিল যে ঠিক আছে, করা যেতে পারে, অন্যভাবে দেখা যেতে পারে। পোস্টারটা তো বড়ই আদরে, দেখে বোঝাই যাচ্ছে যে বড় আদরের মানে ঝলক আমরা দেখতেই পাচ্ছি। সাথে সাথে কোভিড সিচুয়েশনে কাজ চলে যাওয়া বা কাজ না থাকা, সেখানে স্ত্রীর পাশে এসে দাঁড়ানো। এখন আমরা যতটাই মানে মডার্ন হই না কেন, এই স্ত্রী কাজ করবে, হাজব্যান্ড কাজ করবে না, এই জিনিসটা এখনো মেনে নেওয়ার মতন মেন্টালিটি আমাদের এখনো তৈরি হয়নি। তো কি বলবে? যদি না মেনে নিতে পারে তাহলে সেটা বলবো আমাদের জন্য একটা খুব মানে বাজে ব্যাপারটা, মানে খুবই একটা পিছিয়ে যাওয়া অনেকটা। কারণ আমরা সব বিষয়ে এগিয়ে গেছি, কিন্তু এই বিষয়টাতে যদি আমরা এখনো অ্যাকসেপ্ট না করে নিতে পারি তাহলে বলবো ওটা আমাদের জন্য একটা ড্রব্যাক। কারণ এই মানে 2025-এ এসে তো অ্যাটলিস্ট এখন তো ইকুয়ালিটি বা এই যাই হোক যে হাজব্যান্ড ওয়াইফ বলে ওরকম না, একজন সংসারে মানে রোজগার করবে, অন্যজন করলে তার মুখ ভারী হয়ে যাবে, এই ব্যাপারটা না মানে আমি নিজে পার্সোনালি ঠিক একটা খুব সাপোর্ট করি না। ঠিক আছে, মানে সেটা আমার আমি নিজেও সম্পর্কে গেলে এই ব্যাপারটাতে এই ট্রান্সপারেন্সিটা আমি রাখবো যে না অ্যাটলিস্ট যেন এরকম না হয় যে না আমি একটা ভীষণ উঁচু জায়গায় চলে গেলাম বলে অন্য একজনের মুখটা ভার হয়ে গেল। মানে এটা না হলেই ভালো। যত এটা যদি না হয়ে থাকে, এখন যদি এই বিষয়টা নিয়ে বেশি কথা হয় তাহলে আমি বলবো সেটা আমাদের জন্য পিছিয়ে থাকা। শুধু আমরা দেখি যে বারবার বলা হয় ইকুয়াল, আমরা মেয়েরা ছেলেরা সবাই ইকুয়াল, কিন্তু সমাজকে এদের মেনে নিতে পারেনি বলেই আমরা দেখি বেশিরভাগটা। দেখো মানে এই বিষয়ে আমার বলাটা কিছু শোভা পায় না, আমি সমাজের মুখপাত্র নই, আমি আমারটুকু বলতে পারি। মানে আমার যেটা মনে হয় যে মানে হাজব্যান্ডের কাজ নেই, তাই নিয়ে তার দুঃখ হতে পারে, তার ফ্রাস্ট্রেশন থাকতে পারে, তার মন খারাপ হতে পারে, সব হতে পারে, ডিপ্রেশন হতে পারে, কিন্তু হাজব্যান্ডের কাজ নেই আর ওয়াইফের আছে,
তাই নিয়ে তার ডিপ্রেশন হলে সেটা সমস্যা আর কি। মানে সেটা ডেফিনেটলি একটা প্রবলেম। সাথে সাথে আমরা কোভিড সিচুয়েশনে কাজ চলে যাচ্ছে দেখতে পাচ্ছি। আমরা যেই ইন্ডাস্ট্রিটায় কাজ করি সেখানেও আমাদের কাজের ভ্যালুয়েশনটা মানে খুব আনসার্টেন। তো কোথাও কখনো ভয় লাগে যে কাজ থাকবে কি থাকবে? ভয় তো অবশ্যই লাগে, কিন্তু জীবনে তো সব কিছু নিয়েই ভয় আনন্দ সব নিয়েই এটাকেও এই ভয়টাকেও মেনে নিতে হবে, অ্যাকসেপ্ট করে নিয়ে এগিয়ে গেলেই হয়তো ভালো থাকবো। কারণ ভয়টাকে যদি আমরা ভয়ের মতো করে নিয়ে নিই না, তাহলে জীবনে বাকি জিনিসগুলো বাকি দিকগুলো থেমে যাবে, ডিপ্রেশন চলে আসবে। মানে এই যে ডিপ্রেশন যেইটা মানে সব মানে মানসিক অবসাদ, এই অবসাদের তো অনেক রকম কারণ থাকতে পারে। আমার যেটা নিয়ে আমার প্রফেশন, আমার যেটা সব কিছু, আমি সেই জিনিসটাকে অবসাদটা না আনতে দিলেই ভালো হয়। মানে কাজ থাকবে না কখনো, কাজ কখনো থাকবে, এইটাই চলতে থাকবে, কিছু করার নেই, আমাদের প্রফেশনটাই তাই। সুব্রতা, আমরা অনেক সময় দেখি যে ভালো ভালো যারা আর্টিস্ট থিয়েটার থেকে উঠে এসেছে বা ভালো কাজ করে, তারা অনেক সময় কাজ পায় না, কিন্তু ইনস্টাগ্রামের ফলোয়ার দেখে অনেকেই অনেক সময় কাজ পেয়ে যায়। সেই জায়গায় কি কাজ হারানোর কোনো ভয় কাজ করে? সোশ্যাল মিডিয়া মানে যে মানুষটা সোশ্যাল মিডিয়া থেকে মনে হয় 20 হাত দূরিয়ে, মানে পাওয়াই যাবে না। আমি যদি কোনো কিছু ট্যাগ করতে যাই, কোথায় সব্যসাচী দেবে যেই পাচ্ছি না তাকে, তারপরে শোনো আমি তো করি না এসব। মানে সে যে ইনস্টাগ্রাম ফেসবুক এগুলো কি মানে জিনিসটা, এগুলো মোহমায়া ট্যাগ করে ফেলেছে, তুমি তাকে যে ফলোয়ার্স কাজের সূত্র হতে পারে? আমি তো মনে করি না, কিন্তু আমার মনে করা দিয়ে কি সবটা চলে? চলে তো না। সত্যি আমি মনে করি না যে ফলোয়ার্স যদি সবটা হতো, তাহলে তো মানে আমাদের বহু বহু পূজনীয় যারা কাজ করে এসেছেন তাদের সময় না ফলোয়ার্স ছিল না কিছু, শুধু দর্শকই ছিল পাশে। দর্শক ছিল বলে, দর্শক বলেছিল বা দর্শক পছন্দ করেছিলেন বলেই তারা চলে এসেছিল। তখন না এসব ফলোয়ার্স ছিল, না সোশ্যাল মিডিয়া ছিল। তো আমি তো মনে করি না, কিন্তু আমার কথায়, আমার একটা কথায় যদি এই জিনিসটা বন্ধ হয়ে যায়, তাহলে তুমি খুব খুশি হবো যে না, ফলোয়ার্স দেখে চুজ করো না, শুধু যোগ্যতাটা দেখেই, মানে তার ক্রাফটটা দেখেই তাকে চুজ করো। তারপরে যদি তোমার এই ইন্টারভিউটা যদি ছড়িয়ে দিতে পারো, তাহলে যদি এই ব্যাপারটাই, এই যে একটা ভাইরাল ফিভারের মতো সব জায়গায় একটা ছড়িয়ে গেছে ফলোয়ার্স দেখে, কার কত ফলোয়ার্স দেখে এটা হয়, যদি বন্ধ হয় তাহলে তো খুব ভালো, খুশি হবো। সব্যতা সবার আগে প্রশ্নটা শুনে হেসেছে, আমি একটু শুনি তুমি কেন হাসলে বা তোমার কি মনে হয়? না, তুমি যেটা বলেছো সেটা একদমই সত্যি কথা। মানে এইভাবে যে কাজ হয় না তা তো নয়, ডেফিনেটলি কাজ হয়। এবং আমিও শুনেছি মানে আমাকেও কেউ প্রশ্ন করেছে কখন তোমার কত ফলোয়ার্স আছে ইত্যাদি। এবং সোশ্যাল মিডিয়া প্রায় ধরো 3 বছর হয়ে গেল আমি নেই, এবং আমার তাতে কোনো সমস্যা হয় না। আমি অ্যাবসলিউটলি ফাইন উইথ ইট, মানে উইদাউট ইট। তো আমার এখন আমি যেটা দেখেছি, এটা কিন্তু যতটা তুমি এই যে প্রশ্নটা করছো, আমি কিন্তু সেই মানুষগুলোর মুখেই শুনেছি এটা ট্রাইড অ্যান্ড টেস্টেড হয়ে গেছে। তারা এইভাবে দেখে নিয়েছে যে সোশ্যাল মিডিয়া থেকে লোক তুলে আলটিমেটলি ক্রাউড পুলটা কিন্তু হয়নি। তাদের মধ্যে অনেকেই কিন্তু সেটা বুঝে গেছে, সেটব্যাকটা তারা ফিল করে নিয়েছে, অ্যান্ড তারা স্ট্র্যাটেজি চেঞ্জও করে ফেলেছে, তাই না? তো এটা ঠিক আছে, এটা একটা পার্টিকুলার ফেজ থাকে যেখানে মানুষ মনে করে যে হ্যাঁ এইভাবেই করা যেতে পারে, বাট ইভেনচুয়ালি লোকে সেটা বুঝে যায়। বরং তুমি বলতে পারো এখন অ্যাড ক্যাম্পেনিং যেগুলো রয়েছে বা মার্কেটিং যা রয়েছে, ব্র্যান্ড ক্যাম্পেনিং যা আছে, সেটা এখন অনেক বেশি সোশ্যাল মিডিয়া ভিত্তিক হয়ে গেছে, অ্যান্ড দ্যাট ইজ ওয়ার্কিং। নট ফিল্মস অর সিরিজ বা কিছু, সেটা নয়। আর তাছাড়া সোশ্যাল মিডিয়ার যে ফলোয়ার্স যে ব্যাপারটা, এই ফলোয়ার্সটা না থাকলেও যে, বা ফলোয়ার্স ব্যাপারটা বিষয়টা না থাকলেও যে মানুষ চেনে, যে এই দর্শক যে চেনে, এটা তার জলজান্ত উদাহরণ পাশেই বসে আছে। যে 3 বছর ধরে তার কোনো মানে কি ফলোয়ার্স, যেন জিজ্ঞাসা করলে যে বলবে না আমি ঠিক আছে, আমার সোশ্যাল মিডিয়াতেই নেই, ফলোয়ার্স দেখারও জায়গা নেই, কিন্তু তাও তো তাকে সবাই চেনে না এক ডাকেই। তো এটা একটা মানে থেকে আমার একটা প্রশ্ন, মানে শুনে আমার একটা কৌতূহল জাগলো, যখন তোমায় কেউ জিজ্ঞেস করে যে তোমার ইনস্টাগ্রাম বা ফেসবুকে কত ফলোয়ার, তুমি বললে যে জিজ্ঞেস করে, তখন তুমি কি অ্যান্সারটা দাও? আমি বলি না আমি নেই এখানে। আমি এটাও মেনশন করে যে হ্যাঁ এককালে ছিলাম বা এখন নেই, এবং আমার কোনো প্ল্যানও নেই সেরকম থাকার। তো এবার তাতে 2-1 জন হয়তো মনক্ষুণ্ণ হয়েছেন যে কেন নেই,
কারণ সবাই চাইবে যে তাদের কাজটা যাতে ছড়িয়ে যায়, তাদের কাজটা যাতে মানে ওই আর কি মানে স্প্রেড করা যায়। সেটা জেনে শুনে যারা আমাকে চেনেন বা কাজ দেখে সেই বিশেষে হয়তো দেখে মানে ডেকে পাঠিয়েছেন, তাদের কাছে কোনোদিনও এই প্রশ্নটা মাথায় আসেনি, অ্যান্ড আই প্রেফার টু ওয়ার্ক উইথ দেম রাদার। সেটাই। সাথে আমরা সামনে দেখছি খাবার দাবার আছে। সভ্যদা কি এইসব খাবার দাবার মানে খায়, এইসব মানে এইসব প্রেফার করে? মানে হ্যাঁ মানে প্রেফার করা তো বটেই, মানে প্রেফার তো করি। আর তার থেকে বড় কথা, এখন অনেকটা ওজন বাড়িয়েছি একটি ছবি করবার জন্য। তো এখন মানে আমি এতক্ষণ ধরে বসে বসে খাচ্ছিলাম, যতক্ষণ তোমরা কথা বলছিলে। তো ডেফিনেটলি আমি তো খাই। আমরা কিন্তু হিরোইনকে একটা বাইট নিতেও দেখলাম না। আমি বাইট নিয়েছি, কেন নেব না, অবশ্যই নেই না। আমি খেতে খেতে কথা বলতে পারি না, তার জন্যই আমি খাচ্ছিলাম না। নাহলে আমি সবকিছুই খাই, আমি সব ডায়েট টাইটের মধ্যে নেই, সত্যি কথা। বেসিক্যালি ওকে আমি যখন 3.5 বছর আগে দেখি, তখন মানে ও এত কনসিয়াস ছিল না, এটা এখন হয়ে গেছে। এইবার কাজ করতে গিয়ে বুঝলাম, আমি দেখলাম যে এক্সেসিভ রোগা হয়েছে নাকি, স্ক্রিনে নাকি ভালো লাগছে দেখতে, তাই এসব বলেছে যে না না ভালো লাগছে না, আগেই ভালো লাগছে না। সভ্যতা তখন বলেছে আমাকে, তো আগেই ভালো, তুই এরকম রোগা হয়ে গেলি। না আমি আসলে প্রথমে মানে আই ওয়াজ কনসার্নড, আমার মনে হয়েছিল যে বোধহয় অসুস্থ বা কিছু একটা হয়েছে আর কি। তারপর বুঝলাম না না এটা আলাদা ব্যাপার। আই সেড ওকে ফাইন, ঠিক আছে। তো না আমি তো খাই, আমার কোনো বাজ বিচার নেই। আমি মাছ ছাড়া সব খাই, আমি যথেষ্ট এনজয় করেই খাই। হ্যাঁ, তবে যে ফেজে আমি ওজন বাড়াই সেখানে আমি বেশি বেশি খাই, যেখানে আমাকে কমাতে হয় সেখানে অবভিয়াসলি আমাকে কমাতে হয়, এই আর কি, আর কিছু না। সভ্যতা নতুন কাজ আসে, দর্শকদের জন্য চলেই এসছে, সাথে সাথে তোমায় আমরা আবার পুরনো একটা চরিত্রে দেখতে চলেছি। এটা তোমার কাছে কতটা প্রাউডের বা তোমার কাছে কতটা নস্টালজিক তো বটেই। দেখো, এই কাজটা নিয়ে আমি খুব বেশি এখন কথা বলতে পারবো না, মানে আমার সেই ইয়ে নেই আর কি বলবার। বাট হ্যাঁ, নস্টালজিক তো বটেই। আর দ্বিতীয়ত এই কাজটার সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত। প্রায় 1 বছর হয়ে গেল এই প্রজেক্টের সাথে আমি জড়িত। লেখালেখি থেকে শুরু করে পুরোটা ডিজাইন করা থেকে শুরু করে মানে ডিরেক্টোরিয়াল টিম, তাদের সাথে বসা থেকে শুরু করে সবটাই আমাদের শ্রমিকদা ডিওপি, তার সাথে সেটা নিয়ে অনেক আলোচনা করা। তো এটা তো একটা প্রসেস। এই প্রসেসটা হয়তো পরবর্তীকালে আরও অনেক করব বা আরও হয়তো অনেক ছবিতে করব, কিন্তু এই ছবিটা প্রথম ছবি যেখানে আমি এতটা জড়িয়ে, এত ডেপথে ঢুকে, এতজনের সাথে কথা বলে যে বিষয়টা আমরা করবার চেষ্টা করছি। তো এটা তো সবসময়ই মেমোরেবল হয়ে থাকবে আর কি, প্রথম হিসেবে। সাধক, বামাখ্যাপা আর মা তারা তোমার জীবনে যেন একটা অধ্যায় হয়ে দাঁড়িয়েছে। এই মা তারার সাথে টান আর নিজেকে বামা হিসেবে দেখা, তুমি যদিও একবার করে ফেলেছো চরিত্রটা, মানে কতটা তোমাকে নিজের ভেতর থেকে ইন্সপায়ার করে? না, আমি নিজেকে বামা হিসেবে দেখি না, খালি অভিনয়টাই করি। আমি মানে নিজেকে চরিত্রে দেখা। হ্যাঁ, চরিত্রে দেখা সেটা ঠিকই, মানে এটা ঠিক। আমি এটা বুঝতে পারি যে এটা লোকে যেমন অনেকে বলে যে হ্যাঁ এটা ভালো পপুলারিটি আছে ক্যারেক্টারে, এটা না ঠিক। অ্যাকচুয়ালি পপুলারিটি হিসেবে আমি ট্রিট করি না। এটা একটা অনেক বড় দায়িত্ব, মানে এটা একটা মানে আমি কিভাবে বলবো, মানে বিশেষ করে আমি যদি একটু বাইরের দিকে যাই, কলকাতা থেকে বেরিয়ে, তাদের কাছে কিন্তু এটা একটা অদ্ভুত ইমেজ। বামাকে যেভাবে দেখে, মা তারাকে যেভাবে দেখে লোকে, তো এইটা ক্যারি করাটা, মানে ক্যারি করা মানে আমি বলছি না যে নিজেকে ক্যারি করা, আমি বলছি যে এই চরিত্রটা এবং এই গোটা গল্পটাকে মানুষের কাছে নিয়ে যাওয়া এবং সেই গ্র্যাভিটিটা বজায় রাখা চরিত্রের মাধ্যমে, সেটা কিন্তু মানে কোয়াইট এ ডিফিকাল্ট টাস্ক। অ্যান্ড হ্যাঁ, মানে আমি নিজেকে দেখি বললে ভুল হবে, আমি চেষ্টা করি ভালো করে যাতে অভিনয়টা করা যায়, এবং এই ছবিটার মাধ্যমে আমরা চেষ্টা করছি যে যতটা সম্ভব তার বিষয়ে যা পুঁথিগতভাবে সঠিক, সেটাকে যাতে স্ক্রিনে পোর্ট্রে করা যায় আর কি। পূজাদিন ইনস্টাগ্রামের পাতায় চোখ রাখলেই আমরা দেখি তুমি ঘুরতে বেশ ভালোবাসো, তো ফেভারিট জায়গা কি, মানে পাহাড় ইয়া সমুদ্র? আমি দুটোই ভালো লাগে, পাহাড় সমুদ্র দু জায়গাতে আমি দুরকম ভাইব পাই। পাহাড়ে গেলে একরকম, সমুদ্রে গেলে একরকম, তবে পাহাড়টা বেশি প্রেফার করি। রিসেন্টলি পাহাড়কে বেশি ভালো লাগছে। পাহাড় একটু
সবকিছু মানে এত থেকে একটু মানসিক শান্তিটা অনেক বেশি আমি পাহাড়ে খুঁজে পাই, এই জন্য পাহাড়টা একটু বেশি ভালো লাগে। শোভা, আমরা তো তোমার ইনস্টাগ্রামের পাতায় কিছুই দেখতে পাই না, ইনস্টাগ্রামই দেখতে পাই না, তুমি ঘুরতে কতটা ভালোবাসো? ঘুরতে ভালোবাসি, আমি মোস্টলি বাইকে ট্রাভেল করি। গেছি বেশ কিছু জায়গাতে এবং লম্বা লম্বা বাইক ট্রিপ, তবে আজকাল বাড়িটাই বেশি ভালো লাগে। মানে বাড়ি মানসিক শান্তি হয়ে কাইন্ড অফ, কারণ লেখালেখি ভাবনা চিন্তা যা বাড়িতেই বেশিরভাগ সময় থাকি। তবে হ্যাঁ, মানে ইচ্ছা তো আছে আবার ট্রিপ করার। ট্রিপ দেখতে থাকবো, সব কিছু দেখতে থাকবো। বামা নিয়ে আমাদের মানে প্রচুর কোশ্চেন্স ছিল, কিন্তু আমরা জানি সেটা ক্রমশ প্রকাশ্য, এখন আমরা দর্শকেই ফোকাস করব। তো দর্শক তো চলেই এসেছে, দর্শকদের উদ্দেশ্যে সব শেষে কি বলবো? দর্শকদেরকে বলবো দর্শক দেখতে রিলায়েন্স এন্টারটেনমেন্টে। দর্শক অলরেডি দেখানো শুরু হয়ে গেছে আজকে 30শে জুলাই, আজকে থেকে। এবং তোমরা অবশ্যই দেখো সেখানে। এর জন্য তো টিকিটও কাটতে হবে না, নির্দিষ্ট কোনো শো টাইমও নেই, যখন নিজের সুবিধা হবে দেখবে এবং যা ফিডব্যাক দেওয়ার সেখানে দিও কমেন্ট সেকশনে, তাই তো।